এই দেশে আসলা কিন্তু লাশ হয়ে আসলা। ওগো একটা কথা কো, একটা কথা কো আল্লাহ। কিরে বাজার, তোর এরকম চুপচাপ দাঁড়াই আছোস কেন? মানুষটারে দাফন কাফন করার ব্যবস্থা কর। কি কমা দাফনের ব্যবস্থা হইব মানে? আগে সবকিছুর ফয়সালা হইব, তারপর দাফন কাফন হইব। এটা তুই কি কইলি বাজার? ফয়সালা হইব মানে? আরে মুর্দা মাটির উপরে থাকলে তার আত্মার কষ্ট হয়, এই কাজটা করিস না। যা ওনারে মাটি দেওয়ার ব্যবস্থা কর বাজার। ও বাবা, বোঝো না এখন কিসের ফয়সালা? না এই যে মাসের পর মাস ধরে তোমারে বলতেছিলাম দুই ভাইয়ের জমি জমা যা আছে বাড়ি ঘর সব ভাগ বাটোয়ারা করে দিতে, তুমি তো কইরা দাও নাই। তুমি কি বলছো? তুমি বলছিলা আগে তোর বাপে আসুক তারপরে ভাগ বাটোয়ারা হবে। আসছে তো, সে জীবিত আসছে কি মৃত আসছে সেটা তো দেখার বিষয় না, বাট আসছে। সম্পত্তি ভাগ হবে ভাইজান, তারপরে দাফন হোক কাফন হোক বা সৎকার হোক যাহার হবে। হ্যাঁ, আপনার কথা ঠিক আছে, সম্পত্তি ভাগ ঠিকই হইব, কিন্তু আপনার বড় ভাই বেশি পাইব। সমান সমান ভাগ চাই না। আবার আপনার বড় কে কোন? আপনি বড় নাকি আপনার ভাই বড়? সমান সমান ভাগ চান কে লিগে? কি কইলি? এই মানুষের সহায় সম্পত্তি আগে তোরা ভাগ করে নিবি, তারপর দাফন কাফন হইব? ছি, ছি! আরে এই মানুষটা সারাটা জীবন বিদেশ থেকে কামাই রুজি করছে, দেশের মাটিতে শুইতে পারে নাই, খাইতে পারে নাই। আমরা দুইজন একসাথে ভালো মন্দ একটা কথা কইতে পারি নাই। তোরার জন্য কামাই রুজি করছে বিদেশ থেকে, দুই হাতে টাকা পাঠাইছে, তার পোলাপান ভালো থাকবো, ছেলেরা ভালো খাইবো, ভালো পড়বো। আর আজকে তোরা কইতেছ আগে উনার সম্পত্তি ভাগ হইব। আরে এইটা যদি আমি আগে জানতাম তাইলে তোর বাপের জীবনেও আমি বিদেশ যাইতে দিতাম না, সাথে নিয়ে ভিক্ষা করতাম, তাও পাশে রাখতাম, পাশে রাখতাম। আহা মা, এত কথা কইতেছো কা? সে তো মরেই গেছে, এখানে থাকলেও যে কবরের মধ্যে ঢুকাইলেও সেই। আগে ভাগ বাটোয়ারা হোক তারপর। এই ছোট শোন, যেহেতু তুই আর আমি এখানে, আর অন্য কোনো লোকের দরকার নাই। এই দোতলা ঘরটা আমি নেই আর ওই টিনের ঘরটা তুই নিস, তাইলেই তো মীমাংসা হয়ে গেল। দেখো, তোমার ভাই কইলেই তো আর হইব না। আমি ওই টিনের ঘরে থাকতে পারবো না। আমার যদি এই বাড়িতে থাকতে হয় আমি এই বাড়িতে থাকবো, এই দুতলায় থাকবো। এই, কি এর দুতলায় থাকবা? দুতলায় যদি কেউ থাকে তাহলে আমরা থাকুম, তোমরা না। বড় কে? হ্যাঁ, কার অধিকার বেশি এই বাড়িতে? বড় গলায় কথা কইতে আইছে আবার? কে বড় দীক্ষা কে এত বড় হয়ে গেছে যে দুই তলার মাথা 7 ফুট হয়ে যাইবো? ভাইজানের হাইট যা, আমার হাইটও তা, একটু বেশি হইতে পারে। আর এই যে আপনার বিয়ের পর থেকে তিনি যে এই যে দোতলা বাড়িতে থাকছে, আমি দেখছি আপনার ওইখানে বসে বসে চা খান, আমি টিনের ঘরের থেকে ওইখানে বসে বসে দেখি। আমার কি কষ্ট লাগে না? আমার বউয়ের কষ্ট লাগে না? ঠিকই তো আছে। আপনার বউ আইছে কোন জায়গা থেকে? আর আমি জমিদার বংশের মাইয়া, জমিদার বংশের, আমি থাকুম টিনের ঘরে? হ্যাঁ, মুখ সামলে কথা কই দিতেছি। কত বড় সাহস আমার বংশ তুইলা কথা বলতেছে না। এখানে এইভাবে চুপচাপ দাঁড়াই থাকলে তো হইব না। এই তুমি যা করো তাড়াতাড়ি করো, আগে সম্পত্তি ভাগাভাগি হইব, তারপরে লাশ দাফন হইব। 100 বার কি আপনি জমিদার বাড়ি থেকে আসছেন, জমিদার বাড়ি থেকে বিয়া দিছে, বংশ পরিচয়টা দিয়া দিছে। আমার বউয়ের বাড়ি থেকে আসার সময় কত জিনিস দিছে জানেন? টিনের ঘর বইরা ফালাইছি, জায়গা নাই। ভাইজান তুমি তোমার বউরে কিছু কইতেছ না কেন? আমি কি কমু? তুই তো বেদবি করতেছস তোর ভাবির লগে। ভাইজানেরা, মুর্দার লাশটা অনেক খুন হয়ে গেছে, এর আগে দাফন কাফনের ব্যবস্থা করেন, তারপরে জায়গা জমিন যেমনি হোক দুজনে ভাগ করে নিয়েন। আর এই সম্পত্তি তো আপনার ঘরেই থাকবো, তাহলে এটা নিয়ে তো কারাকারি কিসের? আর কেউ তো আর নিব না। চুপ! কামলা আসস, কামলা থাক, দোকানে কামলাগিরি করো সামগো, বেশি কথা কবি না। তোমরাই তো মাথায় তুলছো, এখন আবার মুখে মুখে তর্ক করা শিখছে। আর মা, আপনি না দুই চুক্কাগিরি সারেন কই দিলাম। আপনি কই দিলে তো হয় যে সম্পত্তির ভাগ বড় বেশি পাইবো, ছোট কম পাইবো, শেষ। এগুলো না করে থামাইতে চেষ্টা করতেছেন, কি মতলব কি আপনার? কি কে এক মায়ের পেটেতে বাইর হইছি, ঠিক আছে? এক সমান ভাগ হইব, এক সমান ভাগ। মরছে মরছে, মরার আগে সম্পত্তিটা ভাগ করে দিয়া গেল না, কি একটা ব্যাপার স্যাপার। সৈকত, এখন কি আমি বড় ভাই হয়ে তোর গায়ে হাত দিব? এটা তুই চাস? তুমি মারলে মনে আমার হাত নাই? নাই হাত?
বড় ছোট মানি না, সম্পত্তির ভাগ সবার আগে মাথা ফাটাইলাম, মানুষ চেনো তুমি আমারে। বড় যাও, তুমি দাঁড়ায় আছো এখন। দেখছো মা, দেখছো তুমি থাকতে তোমার সামনে কি কইতাছে? আর ঘর দেখি কি ছেড় কি দেওয়া দেই কোনো কিছু না। থাম তোরা, থাম বাজান, থাম। তোরা তো সম্পত্তির দরকার, ঠিকই কইছস। লাশ এখানে পৌঁছক গোলক যা খুশি তা হোক, আগে তো ওর সম্পত্তি ভাগ করে দেওয়া লাগবে, তাই না? অপূর্ব, যা রহিমরে সাথে করে নিয়ে চেয়ারম্যান সাহেবরে যায় কয় এক্ষুনি আসার জন্য। এই দাদা, রহিমরে নিয়ে যাস আর জানে নিয়ে যাস, দোকান কে দেখবো? হ্যাঁ, রহিমরে নিয়ে গেল আবার দোকানে রাখা, তারপর তুই এখানে আসবি আর চেয়ারম্যান সাহেবরে কবি আমার উপর অন্যায় হইতাছে। আহাহাহা, কি ন্যায্যতার ব্যক্তিগুলাই। এই সারা জীবন যে বড় ভাইতে চুষা চুষা খাইছেন, ওইগুলা মাথায় নাই? তখন ন্যায্যতা কইছিল? কাটটা খাইছি, বড় ভাই কিসে আছে? আমার বাপের সম্পত্তি, তিনি চাষবাস করে, বাপে টাকা পাঠায় বড় ভাইয়ের কাছে, আমাদেরকে বঞ্চিত করা হয়েছে। কত টাকা পাঠায় সেই হিসাব তো আমরা পাই নাই কোনোদিন। এখন একটু থাম বাজান, থাম। ভাইজান, ভাইজান, এই ভাইজান, কি হইছে? এত চিল্লাচিল্লি করতেছ? বাইরো বাইরো, আরে, এই বাইরো যাও। এই বাইরে গো মানে তোর এত বড় সাহস, তুই আমারে গায়ে হাত দিয়ে ধাক্কায় বের করে দিতেছস? মানে এই বাড়ি কি তুই করছস? তুমিও করো নাই, আব্বার টাকাই হইছে, আর সেইখানে বৈশা বৈশা তুমি আরাম আয়েশ করতেছো, বুঝতে পারছো? আমার আরাম আয়েশ একদম পছন্দ না, তুমি করতেছো দেখে আরো হিংসা হয়। আমি আরাম আয়েশ করবো, এত বছর তুমি করছো, এখন আমরা করবো, যাও বেরো। আইছে আরাম আয়েশ করতে। এই দেখো, তোমার ভাই সাত সকালে গাঞ্জা খাইছে, একটা গাঞ্জুটের সাথে কি আর কথা? চলো তো ঘরে চলো। এই কোথাও যাবে না। দেখছো কত বড় সাহস, তোমারে গান জট্টি বলছে? সি 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 সি, কেমন মাইয়া বিয়ে করে নিয়ে আইছে বড় ভাই, আমি বুঝতে পারতাছি না কোন বস্তির থেকে যায় ধইরা নিয়ে আইছে। এই আমি বস্তির মাইয়া না তুই বস্তির মাইয়া? ফকিন্নির জি, আমি হইলাম জমিদারের মাইয়া, সে আমারে কে বস্তি থেকে। তোরে যদি এই বাড়িতে খাওয়ান না দিত, বিন্দন না দিত, রাস্তায় তো ভিক্ষা করে খাওয়া লাগতো তোর। আরে আমার জমিদারের ঝি, ভাইজান তোমার বংশের পদবী জমিদার, আসলে তো সে একটা মুসি, তোমার শ্বশুর। মানুষের জুতা সেলাই করে, আমার জুতাটা একদিন সেলাই করে আনছিলাম, নাম কি? মোহাম্মদ আলী জমিদার। আসলে ওই জমিদারের বংশ নিয়ে আসছো না? দেখছস আর কত বড় বেয়াদব, তুই আমার শ্বশুরের নামে উল্টা পাল্টা কথা কইতেছস? আমি তোরে ছাইরা দিব সৈকত? ছাইরো না, ধইরা রাখো বা ছাইরা দাও, যাই করো, আগে টিনের ঘরে যাও। তাই চল। এই দাঁড়া, কই যাইতেছস তুই? এই ঘরের এক পা যদি তুই দেস না, এই জায়গায় রক্তারক্তি হয়ে যাবে। পা কেটে দাও, পা কেটে দাও। আল্লাহ, পুলিশ কল করো কেউ, আমারে খুন করে ফালাইলো। ওকে আসরে আমারে গুলি করবো, আমার পা কেটে ফালাইবো, ভাবি আমারে খুন করবো, বুঝছো? এমনি ডাইক্কা লোকজনকে বুঝাই দেবো কেমন লাগে তখন। তুই লোকজন ডাক, আজকে একটা বোঝাপড়া হইব, জায়গা জমির সমস্যার সমাধান হইব, তারপর হইলো কথা। দাঁড়াও তো, এই বাড়িতে আমি এবার ছাড়বো না। তুই বের হ। হ্যাঁ কইতাছি। এই কি শুরু করলা তোমরা? আমার একটু সময় দে, সবকিছু তোরা ভাগ বাটোয়ারা করে দিতাছি, একটু সময় দে বাজান, সময় দে। সময় সময় সময়, এই চলো। কবে তুমি মরো, বুইড়াই মরে, কোনো খোঁজ খবর নাই। সময় সময় কত সময়। বড় বেয়াদব, আমার গায়ে পর্যন্ত হাত দা, চিন্তা করছো? মা সব দোষ আপনাগর। এই ফকিন্নির জি একটা বিয়া করে নিয়ে আসেন, আমার গায়ে হাত তুলে। যাও ভিতরে যাও, যন্ত্রণা পাচ্ছি না। আইন কি যে করো না, মা তাসরানুর কি দরকার? দরকার আছে, বন এখানে বন। চুলগুলা কি অবস্থা করে রাখছে, একটু আদর যত্ন করুন, সেই সুযোগটাও দেন না। আচ্ছা মা, একটা সত্যি কথা কোন তো, এই যে আপনার যে সেবা যত্ন আমি করি, আপনার ছোট বউ করে? আপনার ছোট বউ তো আপনার দেখেই না। আর এই যে আপনার বড় পোলা, আপনার যে পরিমাণ সেবা যত্ন করে, যে পরিমাণ দেখভাল করে, আপনার ছোট পোলা করে? কিচ্ছু করে না। আর বুদ্ধি আছে, ঠিকই কইছেন, সব বুদ্ধি হইতেছে কুত্তামের বুদ্ধি, বুঝছেন না? ক্রিমিনালি বুদ্ধি। বৌমা, মেয়ে গইল আমার প্রথম সন্তান, ওরে তো আমি যত্ন আদি কত আশা ভরসা নিয়ে পালছি। তুমি হইলা এই বাড়ির বড় বউ, আমি আজকে মরে গেলে এই সংসার কালকের থেকে তোমার হইয়া যাইব। তুমি তো আমার একটু যত্ন আদি বেশি করবা, এই জন্য তো দোয়াও করি, মানুষের কাছে তোমার নামে ভালোও কই। আমার দোয়ার দরকার নাই, সম্পর্কটা ভাগ করে দিয়ে দেন তাহলে। আম্মা, দোয়া তো করেন ঠিক আছে, কিন্তু আমি চাই যে মরার পরে
আমরা যেন আপনার বকাঝকা না করি। এই যে যেমন সেবা যত্ন করতেছি বাচ্চা থাকতে, মরার পরে আপনার কব্বরে যেন সেবা যত্ন করতে পারি, সেই জন্য সম্পদটা সুন্দরভাবে বন্টন করে দিয়া দিলেই হয়। দাদা চুলটা ভালো করে আশ্রয় দে। হ্যাঁ দিতাছি। শোনো, চুলা চাল্লা করো, তোমাগো কথা যা আমি যা বুঝার বুঝা ফেলাইছি। আমার মাথা আমি আশ্রামনে, আমি এখন ঘরে যাই। দেখছো তোমার মা কেমন ব্যবহারটা করছে, দেখছো? হ্যাঁ, তোমার মা আসলে মানুষের কোনো জাত না, ডাইনি, খারাপ একটা ডাইনি। সেটা তো আমিও বুঝতেছি, কিন্তু এখন সে যদি জায়গা জমি ভাগ করে না দেয় তাহলে কি করণ যায় কম? কি করবা, বিষ খাওয়া মাইরে লাও। কি উল্টা পাল্টা কথা কইতেছ? শোনো, মারে আরো পটাইতে হইব, তারে ভালো ভালো খাবার দাও, আর না হলে জায়গা জমি ঠিকভাবে ভাগ করে দিব না, ওই যে সৈকতরে বেশি দিব আমাকে কম দিব, এটা তোমার দায়িত্ব। তোমার মারে ধরুন যায় নাকি সোম যায়, ধরতেই ফুরুত মারে, ধরতেই ফুরুত মারে। আমার কপাল খারাপ যে আমি জমিদার বংশের মাইয়া হইয়া এই বাড়িতে আইছিলাম বউ হইয়া। হনো, এত জমিদার 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 করো না, তোমরা শুধু পদবী জমিদার, আসলে তোমরা জমিদার না। এই, শিখছি, ডাইনির কাছ থেকে শিখছি। আজকাল এতে বুঝি মজা বোঝা। আমি ভালো আছি, তুমি কেমন আছো? আমার আর থাকা, বছরের পর বছর পরিবার পরিজন ফালায় বিদেশ থাকতেছি, আছি ভালোই। হঠাৎ কাজের সময় ফোন দিলা, কি মনে কইরা কও? ফোন দিলাম, কি করবো কও? বাড়িতে একটা কিছু হইলে তো আমি তোমারই জানাই, তোমারই ফোন দিই। সেটাই তো হইছেটা কি সেটা কও। এই যে তোমার পোলারা সহায় সম্পত্তি নিয়ে প্রায় দিনই ঝগড়া হয়। এই যে কালকে দুই ভাই তো ধর মার লাগিয়া গেছে, আমার না অনেক ভয় করে, কোনটারে কখন কে মাইরে ফেলায়। এই সহায় সম্পদগুলা ওরারে দিয়ে দাও না, ভাগাভাগি করে দিয়ে দাও। তুমি কি কও? হ্যাঁ, এত বছর বিদেশ আছি, পোলা দুইটা মানুষ করছি না মানুষ করছি বুঝতে পারতেছি না। পড়ালেখা করাইলাম, বড় করাইলাম, বিয়া শাদী হইল, এখনো সংসারের হাতটা ধরলো না। বছরের পর বিদেশ থাইকা বুড়া হয়ে গেছি, তারপর ওকে কইরা খাওয়াইতা। সহায় সম্পত্তি সব আমি করছি, আর এখন ভাগ চায়। আরে বাবা, তুমি আমি মরলো তো এমনি ভাগ পাইবো, এখন আবার ভাগের জন্য কথা বলতেছে কেন সে? আহা, তুমি কেন বুঝতেছো না? তুমি আমি মইরা গেলে এই সহায় সম্পত্তি তো ওরাই নিব, ওরাই ভাগ পাইবো। তাইলে আমরা বাচ্চা থাকতে ওরারে ভাগাভাগি করে দিয়ে গেলে খারাপ কি? হ্যাঁ, আর বিদেশের কথা কইতাছো, এটা তুমি বিদেশের কথা কও কেন? এটা না আমি কম। তোমার ঘরে বউ হয়ে আসার পর থেকে তোমারে তো ভালো মন্দ দেখতেই পারলাম না, ভালো মন্দ রান্না করে খাওয়াইতেই পারলাম না। বিদেশ থেকে 4-5 বছরে আসো একবার, 1 মাসের ছুটিতে, এই বোনের বাড়ি, ভাইয়ের বাড়ি, চাচার বাড়ি, খালার বাড়ি বেড়াইতে বেড়াইতে তোমার মাস শেষ হইয়া যায়। আমি ভালো করে তোমার একবার তাকায়াও দেখতে পারি না, এই সুযোগই পাই না। থাক, এখন আর এসব করে লাভ নেই। আমি আসতেছি, আমি কয়েক মাস পর আইসা আবার সম্পত্তি ভাগ করে দিব। তুমি মাতবরি করতে যাও না, তুমি মাতবরি করলে তোমার অংশ শুদ্ধ তুমি পোলাগো দিয়া দিবা, তারপর রাস্তায় রাস্তায় ভিক্ষা করবা না। এটা তুমি কি কইতাছো? আমার 2 পোলা আছে, আমি সম্পত্তি দিয়া কি করু? ওরারে দিয়া দেও, আমি 2 পোলার মধ্যে খাইতে পারো। আহা, বেশি কথা বলো না তো, সময় হোক, আমি আসতেছি, আইসা ভাগ করে দিব। আচ্ছা ঠিক আছে, ভালো থেকো। আচ্ছা, আমার একটা কথা কত, তোরা 2টা ভাই এটা কি শুরু করলি? হ্যাঁ, এই সহায় সম্পত্তি এত কষ্ট করে কার জন্য জোগাড় করা হয়েছে? তোরার জন্যই তো, তোরাই তো পাবি, এত হই হুল্লা করতেছস কেন? আমরা যদি পাই তাহলে আমাকে দিয়ে দাও, দিয়া দাও। বৈশা রইছো কেন? সম্পত্তি চাইতে চাইতে তো গলাটা শুকায়া ফালাইলাম, দিলা না তো। দিন আসুক তোর বাপ, পইলি তো আর সম্পত্তি দেওয়া যায় না, এটা তো মাথায় নিয়ে ঘোরার জিনিস না, দলিল করতে হয়, কাগজ করতে হয়। মানুষটার আগে দেশে আসতে দে। আরে আম্মা, এখানে দেশে আসার কি আছে? আপনি তো তাগো মা, তাই না? আপনি যা বলবেন তাই হইব। তোরা সুখের লেগে মানুষটা বছরের পর বছর বিদেশ পড়ে রয়েছে। জানোস তোর বাপ কত বছর ধরে বিদেশ থাকে? 30 বছরের উপরে হয়ে গেছে। এই মানুষটা নিজের স্বাদ আহ্লাদ কিছু পূরণ করতে পারে নাই, খালি সন্তান সন্তান কইরা গেছে। বাজান রে,
তোরা কেন এরকম কর? এইগুলা ব্যবহার যদি তোর বাপে জানতে পারে, শুনতে পারে, মানুষটা কষ্ট পাইব না, দুঃখ পাইব না যে কার লেগে আমি এত কষ্ট করলাম, কার লেগে বিদেশের মাটিতে পইরা রইলাম। আহ! তার দুঃখ কষ্ট দেখে তো আমাদের কোনো লাভ নেই, আমরা এখন বড় হয়েছি, দুঃখ কষ্ট আমাদের দেখতে হবে। আর তুমি তো বললা সম্পত্তি নাকি আমগই থাকবো, যদি আমগই থাকে তাহলে সম্পত্তিগুলো ভাগ করে দিয়া দাও, তাহলে তো দুই ভাইয়ের ক্যাসাল থাকলো না। ক্যাসাল থাকলো না ঠিক আছে, ক্যাসাল তো তোরা ইচ্ছা করে করতাস, তোরারও তো কেউ কয় নাই যে ক্যাসাল কর। তোর কি আরো দুইটা ভাই আছে না আরো দুইটা বোন আছে যে ওরা এসে ভাগ বসাইবো, ওরা নিয়ে যাইবো, তোরাই পাবি। কিন্তু তোরা মানতে রাজি না। একটা কথা কান খুললে শুননারা, এই সহায় সম্পত্তি তোর বাপ যেরকম কষ্ট করে টাকা পাঠাইছে, আমিও কিন্তু কষ্ট করে জোগাড় করছি। যখন 10 টাকা খরচের কথা আমি 9 টাকা খরচ করছি, 200 টাকা খরচের কথা 150 টাকা খরচ করিয়া এই সংসারটারে গড়াইয়া রাখছি। এত সহজে তো আমি নষ্ট হইয়া যাইতে দিব না, যেটা যেমনি আছে ঠিক এমনিই থাকবো। তোর বাপ বাড়িতে আসুক, তারপর দেখা যাবে। দেখছো, তোমার মা এইভাবে কোনোদিন সম্পত্তি লিখা দিব না। আর এই জামা, আপনি তো বারবার কইতেছেন সম্পত্তি সব দুই ভাইয়ের, আর তো কেউ নাই, তো দিয়া দেন দুই ভাইরে, তাইলেই তো হয়। এত ঝামেলা করার তো কিচ্ছু নাই, তাই না? আমি তো সম্পত্তি আমার বাপের বাড়িতে নিয়ে যাবো না। আর তুমি দুই চোখা পানা করো কেন গো মা? হ্যাঁ, তুমি দিছো সম্পত্তি ঠিক আছে, আচ্ছা দুই ভাইরে ঘরটা সুন্দর মতো তুলে দিতে পারো নাই? তাহলে তো দিছো একটা ডুপ্লেক্স ঘর, নিচতলাও আছে উপরতলাও আছে, তার মধ্যে আবার সোফা সেটও আছে। আর আমাদের দিছো কি চৌচালা টিনের ঘর, কেন তুমি দিতে পারতা না? দুই ভাইরে সুন্দর দুইটা ঘর তুইলা পারতা কিনা বলো? সবই পারতাম, এখনো পারবো, কিন্তু তোরা তো ধৈর্য শক্তি নাই। মানুষটা আসুক না দেশে, এই ঘরটা ঠিনের অনেক আগে। আমাকে ইনসাফ নাই, আমাদেরকে একটা বিচার নাই যে আমার দুইটা ছেলে দুই ভাবে থাকবো, এটাকে আমরা চাই? আমরাও তো চাই যে বড় ছেলে যদি দুতলায় থাকে, ছোট ছেলেরও দুতলা কইরা দিব। কিন্তু তোরা তো মানতে রাজি না, তোরা তো এখন একটা এখন খাইবি, এখন খাইবি, এখন দাও, এখন দাও। আরে অনেক বেশি কথা কও তো মা, তুমি সামান্য সম্পত্তি চাইছি, আর কিছু কি চাইছি? আর তুমি তো এই সম্পত্তি তোমার বাপের বাড়ি থেকে নিয়ে আসো নাই, আমার বাপের সম্পত্তি, বাপের টাকায় কেনা আমগো জিনিস আমরা ভাগ চাইছি। তুমি মরে গেলে, বাপ মরে গেলে পরে তো ভাই ভাই মারামারি হইব, বুঝতে পারছো? বাজান রে, তোরা খারাপ হইয়া গেছস এইটা আমি জানতাম, এতটা খারাপ হইয়া গেছস সেটা জানতাম না। তুই তুই আমার সন্তান না, আমারে আমার বাপের বাড়ি নিয়ে খুঁটা দিলি, আমি বুঝতে গেছি, আমি যা বুঝার বুঝতে গেছি। আরে তোরার উপরে কোনো কিছুর ভরসা করা যাইব না। যে সন্তান কিনা সামান্য সম্পত্তির জন্য বাপের সময় দেয় না, মায়ের খোঁটা দেয়, এরকম সন্তান আমার গর্ভে থেকে হইব আমি চিন্তা করতে পারি নাই, ভাবতেও পারি নাই। ঠিক আছে, আগে তোর বাপ জান আসুক, কমুজি আগে সম্পত্তি তোরার মধ্যে ভাগ কইরা দিতে। কিন্তু তোর বাপ দেশে না আসা পর্যন্ত আমি কিচ্ছু করতে পারুম না। এটাই আমার শেষ কথা। দেখলা, তোমার মা এভাবে জীবনও তোমার ঘরে সম্পত্তি লিখা দিব না। কাজ করতে হইব, দক্ষিণের ঘরটা আমি বড় বাড়ি থেকে নিয়ে আইসারু। আরে ওই ঘরটা কি সুন্দর, দোতলা, উপরে নিচে সিঁড়ি আছে, আর আমি কিনা থাকি এই চৌচালা টিনের ঘরে। মায় খুব পার্সিয়ালিটি করছে, বড় পোলার প্রতি এমন দরদ যে মা থাকবো এটা তো আমি ভাবতে পারি নাই। দরদ কেমনে বাইর করতে হয়? আচ্ছা তুমি কও, এত বছর ওই ঘরে সে রয়েছে না, তাহলে আমি কয় বছর থাকি, তারপর না হয় আবার যাবো। আমরা এটা নিয়ে প্রতিবাদ করি, প্রতিবাদ ছাড়া কোনো কিচ্ছু হয় না, প্রতিবাদ করতে হবে, বুঝছো? চলো চলো দেখি, চলো। চেয়ারম্যান সাহেব, চেয়ারম্যান সাহেব, চেয়ারম্যান সাহেব চেয়ারম্যান সাহেব, আসেন। আরে কি হয়েছে তোমার এরকম চেঁচামেচি করে ডাকতেছো কেন? চেয়ারম্যান সাহেব, ঘটনা একটা হয়ে গেছে, এই কারণে আপনার কাছে আসা। কি হয়েছে? ওই যে আমগো মধ্যপাড়ার হামিদ সাহেব মারা গেছে না? হ্যাঁ মারা গেছে, জানি তো মারা গেছে। বাদ আছে তার জানাজা, আমি তো যাবো। এই জানাজাটাই তো হইতেছে না। জানাজা হইতেছে না? কেন হইতেছে না? দুই ভাই মারামারি লেগে গেছে, জানাজা কেমনি হবে? জানাজা হবে না। দুই ভাই মারামারি লেগে গেছে? এটা কেমন কথা? হামিদ বিদেশে মারা গেছে, হামিদ সাহেবের লাশ আইছে, এখন কাফন কাফন হইব, কিন্তু মারামারি কেন আমি তো বুঝতেছি না। ঝামেলাটা হয়েছে গিয়া দুই ভাইয়ের জায়গা জমিন লইয়া। এখন বাপের লাশ মরা রাইখা দুই ভাই জায়গা জমিন আগে ভাগ করে নিব, তারপরে লাশ দাফন দিব। এটা কোনো কথা কোন? মানে এটা অন্যায় না? এটা অন্যায় না? এটা কি ধরনের কথা? বাপে মরে গেছে, দুই ভাই তো এমনি জায়গা জমি পাইবো, এটা নিয়ে মারামারি কি আছে? তাও আবার লাশ ঘরে রেখা। এটা তো এরা দুই ভাই বুঝতেছে না
লাশ পছন্দ করে দেবো গা, তাও এরা আগে জায়গা জমি ভাগ করবো, তারপরে লাশ গোসল দাফন দিব। এটা চলবো না, আমার এলাকায় এটা চলবো না। এই চল, আমি দেখতেছি কি করা যায়, চল আমি দেখতেছি এটা কি করা যায়। এই, তোমাদের লজ্জা করে না? লজ্জা করে না? তোমাদের বাবার লাশ পড়ে আছে এখানে, আর তোমরা লাশের জানাজার ব্যবস্থা করো নাই, দাফন কাফনের ব্যবস্থা করো নাই, নিজেরা মারামারি শুরু করছো। দেখেন চেয়ারম্যান সাহেব, আমরা দুই ভাই টিনের চশমা পড়ছি। আপনার সমস্যা, আপনি আগে জায়গা জমি ভাগ করেন, তারপর দাফন কাফন হইব। কথা কম কম। কথা সত্য বলছে। লাশ আজকে কবর দিলে কালকে গইলা পয়সা শেষ হয়ে যাবে, তখন গিয়ে আমি বিচারটা চাবো কার কাছে? কে আমাদের ভাগ বাটোয়ারা করে দিব? লাশ সাক্ষী, আপনি ভাগ বাটোয়ারা করে দেন। এই, একদম বেয়াদবি করবা না। এনে লাশ পড়ে রয়েছে, তোমরা এসব কি শুরু করছো? এলে গ্রামবাসী কি মনে করবে, আত্মীয় স্বজন কি মনে করবে? তোমরা জানো না মানুষ মারা গেলে যত দ্রুত সম্ভব তার লাশ দাফন করতে হয়, নাহলে যতক্ষণ থাকে তার আত্মা কষ্ট পায়। আর তোমরা এসব কি আরম্ভ করছো? দেখেন চেয়ারম্যান সাহেব, কে কি ভাবলো সেটা আমাকে দেখার কোনো দরকার নাই। আমাকে দরকার আমাকে জায়গা জমি ভাগ হইব, তারপর লাশের দাফন হইব। হ্যাঁ চেয়ারম্যান সাহেব, আমি জমিদার বংশের মেয়ে, আমি চাই না যে যারটার সাথে কথা বললাম মুখ নষ্ট করতে। আমার এসব অভ্যাস নাই, পরে মানুষ আবার আমার খারাপ কইতো, এগুলোর মধ্যে আমি নাই, তাই না? আপনি এখানে আইছেন একটা সঠিক সমাধান করতে, সেটা কইরা যান। আর নীতির মধ্যে থাকেন, বড়রা সবসময় একটু বেশি বেশি পায়, সেটা কিন্তু জানেন সবাই। দেখছো, তোমার ভাইয়ের বউ কিন্তু আমার উদ্দেশ্য করে এই কথাগুলো কইতাছে। চেয়ারম্যান সাহেব, আপনি নীতিবান সেটা আমরা জানি, আপনি যে ঠিকঠাক বিচার করবেন এই আস্থা আপনাদের উপর আমাদের আছে বলেই কিন্তু এই যে লাশটা এখানে রেখে আপনারা ডাকাইছি। আপনি আমাদের একটা ন্যায্য বিচার দেন। আমার বড় ভাই দিনের পর দিন বেশি সম্পত্তি ভোগ করতেছে, আর আমরা কিনা টিনের ঘরে থাকি। এটা যায় বুঝেন? আপনার সময় আমরা ইলেকশনে আপনাদের জন্য ক্যানভাসিং করছি, লিফলেট দিছি, আপনি আমার দিকটা একটু দেখেন। দেখো দেখো দেখো, তোমার ভাইয়ের কীর্তি দেখো, সামনে একটা লাশ পড়ে রয়েছে, এই নাও সামসামি ছাড়ে না, সামসামি ঠিকই করে যাইতেছে। চেয়ারম্যান সাহেব, এই পরিবারের জন্য আমি যে খাটা খাটছি, আমি কি এই দোতলা ঘরটা পাই না? আপনি কোন এই সংসারের যত খরচপাতি সবকিছু বর্তমানে আমি দিতেছি, আপনি এটা সঠিক বিচার করে তারপর যাইবেন। চেয়ারম্যান সাহেব, সঠিক বিচারের কি আছে? টাকা পয়সা যা আছে সব কিন্তু আব্বা এর অ্যাকাউন্টে পাঠাইছে। কত টাকা পাঠাইছে, কত টাকা খরচ করতেছে, কোনো হিসাব আমরা পাই নাই। সেই হিসাব পুঙ্খানুপুঙ্খানুভাবে দিবে, আর সম্পত্তি যা আছে সবকিছু ঠিকঠাক মতো আমাদের ভাগ করে দেওয়া হবে, তারপরে লাশ দাফন হবে, আত্মীয় স্বজন জানবে। এর আগে আমরা লাশ দাফন করতে দিব না। আচ্ছা, আব্বা যে বিদেশ থেকে টাকা পয়সা পাঠাইছে সেটা তো সুন্দর করে কইলা, এই সংসারটা গুছায় রাখছে কে? সবকিছু দেখাশোনা করছে কে? হ্যাঁ, এই সংসারটা সামলায় রাখছে কে? এগুলো করতে টাকা খরচ গেছে না? ও আচ্ছা, সংসার তো তোমরা দুইজনেই সামলাইছো, আর আমরা কি করছি? হ্যাঁ, আমরা তো মনে হয় কিছুই করি নাই, তাই না? চেয়ারম্যান সাহেব, এত কিছু জানি না। মাই কইছে আব্বাই আসলে তারপরে নাকি সম্পত্তির ভাগ বাটোয়ারা করবে। আসছে তো, আসছে, সে লাশ হয়ে পড়ে রয়েছে। এখন যদি লাশটাকে দাফন করতেই হয়, মাটি দিতেই হয়, আপনি সম্পত্তিটা ভাগ করে দেন। সি 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 সি, তোমাদের লজ্জা করে না? আরে একটা মানুষ এখনো ময়রা মাটির তলে যাইতে পারে নাই, তোমরা তার সম্পত্তি নিয়ে ভাগাভাগি শুরু করছো। আমার কোনো লজ্জা নাই, আমরা টিনের চশমা পড়ছি হইলো। এবার সম্পত্তিটা সুন্দর করে ভাগ করেন, তারপর বাবার লাশটা আমরা দাফন করি। আর ভাগাভাগির কি আছে? তোমরা কি মেলাগুলো ভাই বোন? তোমাদের যা সম্পত্তির ভাগ সেটাই হবে। তোমাদের মা তো এখনো বাইচা আছে। যত সহায় সম্পত্তি আছে, ঘর দুয়ার, সব আপনি নিজের হাতে ওরারে ভাগ করে দেন। আমি আপনার হাতে ধরি, পায়ে পড়ি, যত তাড়াতাড়ি পারেন দিয়া মানুষটারে কবর দেওয়ার ব্যবস্থা করুন। আম্মা, আপনি কিন্তু একটা ভুল কথা কইছেন। সমানভাবে বন্টন করব মানে? সমানভাবে কি লেখা বন্টন হইব? যে ছোট সে কম পাইবো, যে বড় সে বেশি পাইবো? গো, যে ছোট সে কম পাইবো, আর যে বড় সে বেশি পাইবো। যে বড় তার শরীর পাত থেকে বেশি জায়গা লাগে। একদম সঠিক হিসাব হবে, সঠিক হিসাব। চেয়ারম্যান সাহেব, আপনার কাছে কিন্তু আমি হাজির করতেছি, সঠিক হিসাবটা করেন। এই তোমরা থামো, থামো তোমরা। আমাকে তোমাদের মায়ের সাথে কথা বলতে দাও। ভাবি, আপনার স্বামীর যে সহায় সম্পত্তি, এগুলো সব দলিল কার নামে, আর এগুলো কই আছে? সবকিছু আমার নামে। ভাইজান, আর সবকিছু ব্যাংকে রাখা আছে। ইয়াল্লাহ, এতদিন তো ভাবতাম আমার আব্বা খারাপ মানুষ, সম্পত্তি ভাগ করে দিতেছে না। এখন তো দেখি এই মহিলার তলে তলে শয়তানি, সম্পত্তি সব নিজের নামে লেখায় নিছে, আম করে কিছুই দেয় নাই। মা, তুমি এটা কেমনে পারলা কও? এই বাবার লাশ সামনে থুইয়া আমরা সম্পত্তির ভাগাভাগি করতেছি। তুমি তো আগেই বলা উচিত আসলে যে তোমার নামে, তাইলে তো এতক্ষণে দাফন কাফন সম্পূর্ণ হয়ে যেত। ভাইজান চলো,
সম্পত্তি তো মার নামে, তাইলে আগে দাফনটা করি, তারপরে মারে ধরুম নে। জীবিত আছে। দেখছো ধর্মাকির শয়তানের শয়তান এরকম স্বামীর লাশটা সামনে রেখে চুপ করে বসে রয়েছে। আগে যদি আম করে কইতো তাহলে তোমরা দাফন কাফন করে লাইতাম। আয় হায় রে, কি খারাপ মহিলা। দেখছেন আম্মা কেমনে আপনারা শয়তান কইতাছে? আমি নিশ্চিত এই বউর লগে যদি আপনি থাকেন জীবনেও ভালো থাকতে পারবেন না। তার চাইতে ভালো আপনি আমার লগে থাকবেন, সম্পত্তির অর্ধেক বেশিরভাগ আমারে দিবেন, ভালো থাকবেন। আর শোনো মা, তুমি বাঁচলে খাওন দাওন কাপড়, মানে ভাত কাপড়, আর মরলে ঘোরের কাপড় সব আমরা দিব, তোমার মাথায় তুলে রাখুম। সম্পত্তিটা খালি আমগো দাও। এই তুমি তো চরম অসভ্য, মানে সামান্যতম লজ্জা নাই তোমাদের, বিবেক নাই। এই যে মানুষটা এখানে পড়ে রয়েছে, তার যৌবক বয়সে সে বিদেশ চলে গেছে, শখ শৌখিনতা আনন্দ উল্লাস সব সে মাটি চাপা দিছে খালি তোমাদেরকে মানুষ করার লাইগা। এই যে সহায় সম্পত্তি করছে কি লাইগা? তোমাদের লাইগা। আর আজকে যখন মরে গেছে তখন তার লাশটার বাদ দিয়া তুমি তার সম্পত্তি নিয়ে পড়ছো। সি 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 সি, মানে তোমাদের মতো মানুষের জন্য আমার মাঝে মাঝে মনে হয় কি যে মানুষ যে নিঃসন্তান হয় না তারা অনেক ভালো আছে। এখন আমার হাতে তো কিছু না, আমার হাতে কিছু নাই। যার সম্পত্তি সে বাইচে আছে, তার কাছে জানতে হবে সেই সম্পত্তি দিয়ে সে কি করতে চায়। ভাবি, আপনার স্বামী তো আর বাইচা নাই। ভাবি, লোকটা যেহেতু বাইচা নাই, তার সহায় সম্পত্তি তো একটা ব্যবস্থা করতেই হবে। আর সেই সহায় সম্পত্তি আপনার নামে, তাহলে আপনিই কোন আপনার সম্পত্তি আপনি কি করবেন? চেয়ারম্যান সাহেব, আমার ইচ্ছা হইল সব স্থাবর অস্থাবর সম্পত্তি এতিমখানায় দিয়া দেওয়া। এতিমখানায় মানে? হায় হায় মা, তুমি এটা কি কইতেছো মা? আমার বাপটা মরে গেছে মা, আমগো চাইতে এতিম কে আছে? তুমি জায়গাগুলা তাড়াতাড়ি আমাকে নামে ভাগ করে দাও মা। ভাইজান, একমাত্র এই কথায় একমত আছি, আমগো সে এতিম কেউ নাই। সম্পত্তি তুমি যারে যা দেওয়ার মা দিয়া দাও, আমগো কোনো কথা নাই। একদম ঠিক কথা কইছে। মা বন্টন করে দেন, সমান সমানই দেন। চুপ কর। যখনই শুনছস সম্পত্তি বাপের নামে না আমার নামে, তখনই বাপের কথা মনে হইয়া গেল, বাপ ভালো হয়ে গেল, মাটি দেওয়ার চিন্তা করতেছস? হ্যাঁ, আরে এই সহায় সম্পত্তি মানুষ অনেক কষ্ট করে কামাই করছে, সেই বিদেশ বইরা রয়েছে। দেশের ভালো মন্দ মা বাপ বউ কারো খবর পায় নাই, গাদার মতো খাটছে। আর তোদের জন্য সম্পত্তি টাকা পয়সা জমাইছে, তোরারে ভালো রাখার জন্য জমাইছে। এখন কি হইল? তোরারে ভালো রাখতে চাইয়া মানুষটা নিচে ভালো নাই, লাশ হয়ে পড়ে আছে, মাটি দেওয়ার লোক নাই, টাকা পয়সা আছে, সহায় সম্পত্তি আছে। তাই চেয়ারম্যান সাহেব, আমি আপনারে কইতাছি, উনার কষ্টের টাকা মানুষটা অনেক কষ্ট কইরা এই সম্পত্তি গড়াইছিল, তার সন্তানেরা ভালো থাকবো, সুখে থাকবো, সেইটা যেহেতু হয়ই নাই, আমার ইচ্ছা এই টাকা পয়সা সহায় সম্পত্তি একটা এতিমখানা খুইলা ওই এতিমখানাতে দান করেন, ওই এতিমখানায় আমার স্বামীরে দাফন করেন, আর ওই এতিমখানার বাচ্চাদের সেবা কইরা বাকি জীবনটা আমি পার কইরা দেব। মা এটা কি কথা কইলি? চুপ। আমার তো মনে হইতাছে আমি হাসরের ময়দানে দাঁড়াই আছি। ওইখানে যেরকম সবাই এনফসি করে, এইখানেও দেখতেছি সবাই এনফসি করতেছে। এইখানে আমি কারো মানা, কেউ আমার সন্তান না, যার সম্পদ তার নামে দিয়া যাইতে চাই। কেন হইল সম্পত্তির হিসাব, যার সম্পত্তি আপনি তারে দিয়া দেন। তোমার মা তো সম্পত্তি সব এতিমখানায় দিয়া দিব, এখন কি করবা? সব তো মিটেই গেল। আর শোন, তাহলে তুই যে সবাই খবর দে, সবাই রাইতে ক কালাম রে ডাক, রহিম রে ডাক, আল্লাহের গোসলের ব্যবস্থা করো, যা।